ওকে ফ্রেন্ডস এন্ড ফ্যান্স, শুরু করবো আমরা আমাদের আজকের দ্বিতীয় পর্বটি। ইতিমধ্যে আমরা কিন্তু 8টি প্যাসেজ শেষ করেছি, আমরা এখন 2টি প্যাসেজ শেষ করব। তোমাদেরকে আমি বলিবে যেখান থেকে প্রশ্ন দেখ, তুমি যদি প্যাসেজগুলোর মূল কথাটা, আমি যে গল্প তোমাদেরকে বলেছি, এই গল্পটুকু যদি তুমি মনে রাখতে পারো, দেখবে যে এমসিকিউ সিকিউ ফ্লোচার্ট সামারি একটু দিতে পারবা। আর ফ্লোচার্টের কাজ তোমায় করাবোই, সবচেয়ে সহজ, একদম নিজের মতো করে তুমি উত্তর দিতে পারবা। সো আমরা আরেকবার পড়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়াকে একটু বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা। ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে, বলো সাউন্ড কই, সাউন্ড নেই। এখন ঠিক আছে, এখন ঠিক আছে বলো ভাইয়া, ঠিক আছে দ্রুত বলো। আচ্ছা, ক্লাসটা রেকর্ডেড রাখার দরকার নেই, ক্লাস করে ফেলো ভাই। রেকর্ডেড তুমি কখন কোনটা শেষ করবে শুনো। এখানে আমার যারা সুন্দর মতো আমাকে শুনতেছ, তুমি তো ফ্লো চার্ট জানো, সামারি তুমি এই কোনো প্যাসেজের মূল কথা এমনি লিখতে পারবা যদি মোটামুটি লেখার দক্ষতা থাকে, বা বানাইও 2-1 লাইন লিখতে পারো। তার মানে তোমাকে কিন্তু প্যাসেজটা না জানলে কিছুই পারছো না। আর যখন তুমি উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেজ, যারা প্যাসেজের উত্তর দিতে পারবে না, এরা তো উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেজ দিতে পারবে না, তখন এরা কি উদ্দেশ্যে যাবে? এরা যাবে হচ্ছে শুধু রাইটিং এর উদ্দেশ্যে। রাইটিং দিয়ে কি কিছু করা যাবে? সো আগে হচ্ছে প্যাসেজ, এটা মাথায় রাখবা, কারণ রাইটিং সবাই পারবে। ব্রজেন দাস, এই প্যাচটি সবাই খুলেছি, রাত হয়ে গেছে, সময় নষ্ট করা যাবে না, এখানে পড়তে আসছি। বলো ব্রজেন দাস সবাই পেয়েছি, যারা শেয়ার করিনি শেয়ার করে দিই। শুনো, ক্লাসে ঢুকে প্রত্যেকেই শেয়ার করে দেবে, এটা আমাদের ধারাবাহিক কাজ। পেয়েছি বলো, ব্রজেন দাস পেয়েছি। দ্রুত ভাইকে একটু জানাবে ব্রজেন দাস পেয়েছি। বেশিক্ষণ লাগবে না, 30 মিনিট থেকে 40 মিনিট লাগবে সর্বোচ্চ ক্লাস, এরপরে তোমরা হচ্ছে পড়বা। কালকে ক্লাস হচ্ছে 10টা 30-এ, কালকে হচ্ছে 10টা 30। কালকে কিন্তু সকালে ফ্লো চার্ট পড়াবো, সামারি পড়াবো, এবং হচ্ছে কালকে সকালে পড়াবো হচ্ছে সিকিউ কিভাবে উত্তর দিবে। সবাই পেয়েছো? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি শুধু স্ক্রিনশট দিয়ে নাও, আমার ক্লাস শেষ হলে তুমি এগুলো নোট করে নিও। আর প্যাসেজ এখন আমার থেকে শুনে রাখবা, আমি প্যাসেজ পড়ার পর আর প্যাসেজ পড়া দরকার নেই, শুধু এগুলো মাথায় নিয়ে যাবা, এগুলো কয়েকবার পড়বা, পর প্যাসেজ দেখলে তোমার এমনি এগুলো মাথায় ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। ব্রজেন দাস জন্ম, ব্রজেন দাস জন্মগ্রহণ করেছে 1927 সালের 9 মে মুন্সিগঞ্জে। তিনি সাঁতারু ছিলেন। 1998 সনের 1 জুন মৃত্যুবরণ করেন। লেখো সবাই, ব্রজেন দাস এটা লিখে ফেলো, তারা লিখতেছি। 1998 সনের 1 জুন, ইয়েস এইটা বলো, 1 জুন তিনি মৃত্যুবরণ করেন। ওকে, দ্রুত লিখে ফেলি। ব্রজেন দাস 1900, খুবই গুরুত্বপূর্ণ, কোনো প্যাসেজ তুমি বাদ দিতে পারবে না। ওকে ভাইয়া, ব্রজেন দাস 1927 সালের 9 মে জন্মগ্রহণ করেন, মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। ব্রজেন দাস ছিলেন একজন সাঁতারু। তাহলে ভাইয়া নিশাত মজুমদার কি করছে? নিশাত মজুমদার একদম পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় উঠেছে, আর ব্রজেন দাস কি করছে? ব্রজেন দাস ছিলেন সাঁতারু, সাঁতার কেটে বিশ্ব জয় করেছেন। শেষ। আচ্ছা, ব্রজেন দাসের যত অর্জন। ব্রজেন দাস 1958 সালে এশিয়া হতে প্রথম ইংলিশ চ্যানেলে সাঁতার কেটে সাঁতার কাটলেন। সবাই এটা লিখে ফেলো। ব্রজেন দাস 1958 সালে, ব্রজেন দাস 1958 সালে এশিয়া হতে প্রথম ইংলিশ চ্যানেলে সাঁতার কেটেছেন। কোথায় প্রথম? ব্রজেন দাস 1958 সালে এশিয়া হতে প্রথম ইংলিশ চ্যানেলে সাঁতার কেটেছেন। তিনি মোট 6 বার চ্যানেল অতিক্রম করেছেন। তিনি মোট 6 বার চ্যানেলে সাঁতার কেটেছেন। কয়বার? 6 বার। ব্রজেন দাস 1958 সালে এশিয়া হতে প্রথম ইংলিশ চ্যানেল, এগুলো কি মুখস্থ করা লাগবে? এগুলো সব তো প্যাসেজে আছে। 1961 সালে তিনি সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করেন। ভাই ব্রজেন দাসের ব্যাপারে তুমি আমাকে বলো, 1958 সালে তিনি কি এশিয়া হতে প্রথমে 58 থেকে 61 পর্যন্ত, এখানে টোটাল 3 বছর না, টোটাল 4 বছর হয় আর কি হিসাবে, মানে ওরা বইয়ের ভাষায় যেটা বলছে, এই 3-4 বছরে তিনি টোটাল 6 বার সাঁতার কেটেছেন। আর 61 সনে তিনি রেকর্ড করেছেন, এটা হচ্ছে কথা। তাহলে 1958 সনে সাঁতার কেটেছেন এশিয়া থেকে প্রথম, 1961 সনে রেকর্ড করেছেন, টোটাল 6 বার সাঁতার কেটেছেন। পুরস্কার, ব্রজেন দাস কি কি পুরস্কার পেয়েছেন? 1976 সনে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন, 1999 সনে স্বাধীনতা পদক, 1959 সনে প্রাইড অফ পারফরমেন্স, সব এমসিকিউ। তিনি কিং অফ চ্যানেল টপি যুক্তরাজ্য পুরস্কার পেয়েছেন।
এরপরে তিনি আমাদের দেশকে ব্যর্থ হতে দেয়নি, সেটা আমি তোমাদেরকে এখন বলবো। আচ্ছা, সাতার জয়ের পূর্বের অবস্থা, 4 বছর ধরে তিনি, সবাইকে বুঝতেছি ভাইয়া বলো তো? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। 4 বছর ধরে তিনি চেষ্টা করতেছেন, 4 বছর ধরে তিনি চেষ্টা করে তিনি যে কাজটি করেছেন, তোমাদের তো ভাইয়া বলেছি যে 1961 সালে তিনি রেকর্ড করেছেন। 1961 সালের 22শে সেপ্টেম্বর, সময় ছিল সকাল 4টা। তিনি যখন সাঁতার কাটতেছেন খুবই ক্লান্তি অনুভব করলেন, এবং তিনি তীব্র বাধার, ওই যে বিপরীত থেকে যে জোয়ার আসে, তীব্র বাধার সম্মুখীন হইলেন। খুব ক্ষীণ আওয়াজ শুনতে পাইলেন। তিনি যখন সাঁতার কাটলেন অপর পাশ থেকে খুব ক্ষীণ আস্তে আওয়াজ শুনতে পাইলেন। তাহলে ভাই তিনি সাঁতার জয়ের পূর্বের অবস্থা, সরি, সাঁতারে যে তিনি যখন জয় করেছেন পূর্বের অবস্থাটা তিনি নিজের মুখে বলতেছেন। 1961 সালের 22শে সেপ্টেম্বর, সময় সকাল 4টা। তিনি ক্লান্তি অনুভব করলেন, তীব্র বাধার সম্মুখীন হইলেন, খুব ক্ষীণ আওয়াজ শুনতে পেলেন। এরপর হচ্ছে, ওই যে তিনি যখন সাঁতার কাটতেছেন তখন তার সাথে একটা মোটর বোট ছিল, তার সাথে একটা মোটর বোট ছিল। এই মোটর বোটে কে কে ছিলেন বলো? কাজী মোহাম্মদ আলী, তিনি ছিলেন ম্যানেজার। লেন হাসিনসন, তিনি ছিলেন অধিনায়ক। জেইউ উড, তিনি ছিলেন পর্যবেক্ষক। এরপরে তিনি কেন্ট তীরের দিকে তাকালেন, কেন্ট তীরের দিকে ইশারা করলো এরা। আচ্ছা, আবার বলছি, ব্রজেন দাস যখন সাঁতার কাটতেছেন তার সামনে একটা মোটর বোট ছিল, তাকে পর্যবেক্ষণ করার জন্য, তার দেখাশোনা করার জন্য। ব্রজেন দাসের সাথে ছিলেন ওই মোটর বোটে কাজী মোহাম্মদ আলী, উনি ছিলেন ম্যানেজার। লেন হাসিনসন, ইনি ছিলেন অধিনায়ক। জেইউ উড, ইনি ছিলেন পর্যবেক্ষক। এরপর ব্রজেন দাস কেন্ট তীরের দিকে, মানে এরা ব্রজেন দাসকে বললেন যে কেন্ট তীরের দিকে একটু ইশারা করলেন। এরপর ব্রজেন দাস বুঝলেন যে আর অল্প কতক্ষণ আছে, পরে ব্রজেন দাস এটা জয় করলেন। শেষ। তোমাদের একটা পয়েন্ট আছে, আবহাওয়ার বিশ্বাসঘাতকতা, একটু পর আমরা এটা পড়বো। যখনই কেউ সাঁতার কাটতে যাইতো, আবহাওয়া ঠান্ডা হয়ে যেত, বাতাস বইতো, ঢেউ জোয়ার এগুলো দেখা যেত। তো ব্রজেন দাস বলতে চাচ্ছেন, অনুশীলনের পাশাপাশি তোমার যদি দৃঢ়তা থাকে, তোমার যদি প্রতিভা থাকে, তোমার যদি সাহস থাকে, তাহলে তুমি যে কোনো কাজে জয় হইতে পারবা। আচ্ছা, ফাইনাল শট। আচ্ছা, এগুলো মনে হচ্ছে ওই যখন প্যাসেজ পড়াবো তারপর এগুলো বললে আরো সহজে বুঝবা। 1959 সালের পর তিনি, 1969 হবে না এটা, সরি, 1959 তো হবে না এটা। এটা আমি তোমাদেরকে প্যাসেজ থেকে এটা তাহলে বলে দিচ্ছি, নোট করো। এটা 1961, বুঝছো? 1959, এটা 1961। 1961 সালে তিনি পঞ্চমবার, 1961 সনে তিনি কিন্তু 2বার সাঁতার কাটছেন। একটা হচ্ছে 1961 সনের 9 সেপ্টেম্বর, 1961 সনের 9 সেপ্টেম্বর ছিল তার পঞ্চমবার। তিনি টোটাল 6বার সাঁতার কাটলেন। 1961 সনের পঞ্চমবার 9 সেপ্টেম্বর ছিল। 11 ঘন্টা 48 মিনিট তিনি সাঁতার কেটেছেন, বাট রেকর্ড করতে পারেননি। আবার বলছি, 1961 সনে তিনি পঞ্চমবার সাঁতার কেটেছেন 9 সেপ্টেম্বর। সব বইতে আছে, মুখস্থ করা লাগবে না, জাস্ট বুঝাই দিচ্ছি। 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কেটেছেন। এমসিকিউ যদি দেখো, জাস্ট প্যাসেজে 11 ঘন্টা 48 মিনিট আছে, লিখে দেখবা। পরের রাত 4 ঘন্টা এই যে তিনি 9 সেপ্টেম্বরের পরের রাত 4 ঘন্টা ঘুমাইছে। ঘুমানোর পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করতেই হবে। পরে তিনি ষষ্ঠবারের জন্য 20শে সেপ্টেম্বর অস্থায়ী তারিখ ঘোষণা করলেন। তাইলে ভাইয়া 9 সেপ্টেম্বর পরে 20শে সেপ্টেম্বর তিনি চিন্তা করছেন ষষ্ঠবারের জন্য যাবেন। ওই দিন কেন লাইনের উদ্দেশ্যে তিনি কেন লাইন না ভাইয়া, ওই দিন তিনি ক্যালাইসের উদ্দেশ্যে একটা ফেরি নেন। ক্যালাইস সবাই লিখে ফেল ভাইয়া, ক্যালাইস। এটা হচ্ছে ক্যালাইসের উদ্দেশ্যে, ক্যালাইস একটা জায়গার নাম। ক্যালাইসের উদ্দেশ্যে তিনি একটা ফেরি নেন ওই দিন, এই যে 20 তারিখের জন্য ক্যালাইসের উদ্দেশ্যে তিনি একটা ফেরি নেন। অনেক কঠিন লাগে না? আচ্ছা, সমুদ্রের অসুস্থতা, এটা হচ্ছে শেষ। সমুদ্রের অসুস্থতা একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে তিনি এই যে 20শে সেপ্টেম্বর যে সিদ্ধান্ত নিয়েছেন ষষ্ঠবারের জন্য যাবেন, তো তিনি এই সময় ক্যাফ গ্রিজ নেজ হোটেলে ছিলেন। হোটেলে তিনি থেকে খুব ভালো ফিল করছেন, খুব সুস্থ হয়ে গেছেন, এবং ভরপুর মানুষ তার জন্য দোয়া করেছে। যাই হোক, সেপ্টেম্বরের 21 তারিখে তিনি ষষ্ঠবারের জন্য মানে সাঁতার শুরু করলেন। পঞ্চমবারের 12 দিনের মধ্যে তিনি পঞ্চমবার ছিল কত তারিখ মনে আছে তো? পঞ্চমবারের মানে 12 দিনের মধ্যে তিনি ষষ্ঠবার তিনি কি করলেন? সাঁতার কাটলেন। এটা একটা রেকর্ড। এগুলো আমি আবার বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি তোমাদেরকে এইভাবে বলো, শুধু ধরে যাবা। ব্রজেন দাস ওয়াজ বর্ন 9 ডিসেম্বর 1927।
তোমাদের পরীক্ষাতে শুধু আসবে এমসিকিউ দিয়ে দিবে, সিকিউ লিখতে পারবা। ব্রজেন দাস 9 ডিসেম্বর, খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। ব্রজেন দাস 9 ডিসেম্বর 1927 সনে জন্মগ্রহণ করেন মুন্সিগঞ্জে। শেষ। হি ওয়াজ এ লিজেন্ডারি সুইমার, তিনি ছিলেন একজন সাঁতারু। হু বিকেম দ্য ফার্স্ট পারসন, তিনি প্রথম এশিয়ার ব্যক্তি টু সুইম, সাঁতার কাটার ক্ষেত্রে অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল অতিক্রম করার ব্যাপারে 1958। ইংলিশ চ্যানেল যেটা, সেটা হচ্ছে ভাইয়া ফ্রান্স থেকে ইংল্যান্ডের দিকে। ইংলিশ চ্যানেল যেটা, সেটা হচ্ছে ফ্রান্স থেকে ইংল্যান্ডের দিকে। এই ইংলিশ চ্যানেল সাঁতার কেটেছেন আমাদের ব্রজেন দাসের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। তিনি 9 ডিসেম্বর 1927 সনে জন্মগ্রহণ করেন। 1958 সনে তিনি সাঁতার কেটে বিশ্ব জয় বা বিশ্ব রেকর্ড করতে চেয়েছেন, বাট এরকম করে করে তিনি 1958 থেকে 1961 সাল পর্যন্ত 6 বার সাঁতার কেটেছেন এবং 1961 সনের 21শে সেপ্টেম্বর তিনি রেকর্ড গড়েছেন। এটা ছিল তার 6ষ্ঠ বার। হি ক্রসড দ্য চ্যানেল 6 টাইম, তিনি 6 বার চ্যানেল অতিক্রম করেছেন। অ্যান্ড সেট এ ওয়ার্ল্ড রেকর্ড ইন চ্যানেল সুইমিং ইন 1961 সনে চ্যানেলে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করেছেন। ওকে, এবার হচ্ছে তার পুরস্কার কি কি। পুরস্কার লেখো। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অনার্ড হিম উইথ দ্য ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড 1976 সনে বাংলাদেশ সরকার তাকে কি পুরস্কার দিয়েছে? ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড। স্বাধীনতা পদক দিয়েছে, মরণোত্তর, পোস্ট থমাসলি মানে মরণোত্তর। যদি এমসিকিউ আসে যে স্বাধীনতা পদক কিভাবে পেয়েছে বা কত সনে, 1999 সনে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, মানে মারা যাওয়ার পরে পেয়েছেন। উনি মারা গেছেন 1998 সনে, আর স্বাধীনতা পদক পুরস্কার পেয়েছেন 1999 সনে। হি অলসো রিসিভ দ্য প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার পেয়েছেন 1959 সনে। এটা হচ্ছে স্বাধীনতার আগে, মানে তাহলে পাকিস্তান থেকে পেয়েছেন, বুঝতে পেরেছ? প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার পেয়েছেন পাকিস্তান থেকে, ফ্রম দ্য পাকিস্তান গভর্নমেন্ট। এন্ড দ্য কিং অফ চ্যানেল ট্রফি পেয়েছেন ইউকে থেকে। কত সহজ ভাই, এগুলো তো সব এখানে আছে। ন্যাশনাল পুরস্কার পেয়েছেন এত সনে, স্বাধীনতা পদক এত সনে, এরপর হচ্ছে ভাই প্রাইড অফ পারফরমেন্স এত সনে, এরপর পাকিস্তানি গভর্নমেন্ট তাকে মানে কিং অফ চ্যানেল ট্রফি পেয়েছেন ইউকে থেকে। মিস্টার দ্রাস ব্রেড হিজ লাস্ট 1 জুন 1998 সনের 1 জুন সরি জুলাই না জুন 1 জুন তিনি মৃত্যুবরণ করেন। তাহলে ভাইয়া জন্ম, মৃত্যু, সাঁতার কেটেছেন, এগুলো সব তুমি বুঝতে পেরেছ। ওকে, ঠিক আছে পৃষ্কাতে চলো ভাইয়া। এরপরে দেখো, বিসমিল্লাহ পড়ে দেখো ভাইয়া। এই 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 কতটুকু আছে না ভাইয়া? এই যে ফলোইং, ইংলিশ আচ্ছা, এই কতটুকু তোমাদের টোটালি পড়াই লাগবে, এটা বাদ দাও, আপাতত এতটুকু লাগবে না। যে এটা হচ্ছে মানে এই কতটুকু কেটে দাও আপাতত, যে এখান থেকে কোনো প্রশ্নে আসবে না যদি প্যাসেজ আসেও। এবার এখান থেকে ধরো, এখানে আগে লেখা আছে, এখানে আগে যেটা লেখা আছে, আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ হতে দিই নাই। এরপর আমি যে তোমাদেরকে একটা কাহিনী বলেছি, ওই যে তিনি এত সালের সকাল ভোর 4টা এসে, এটা যদি তোমাদেরকে আরেকবার একটু গল্পটা বলি, তাইলে তোমরা আরো সহজে একটু পড়াইলে ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পটা হচ্ছে তিনি 1961 সালের 22শে সেপ্টেম্বর, তোমাদেরকে একটু আগে দেখেছি 22শে সেপ্টেম্বর, এটা হচ্ছে তার 6ষ্ঠ বার, মানে যে সময় রেকর্ড করেছেন। সময় সকাল 4টা, একদম ভোর সকাল 4টা, লেখা হবে ভোর 4টা, সময় ভোর 4টা। তিনি ক্লান্তি অনুভব করলেন, সাঁতার কাটতে কাটতে তীব্র বাধার সম্মুখীন হইলেন। এরপরে খুব ক্ষীণ আওয়াজ শুনলেন। এরপরে তার সাথে একটা মোটর বোট ছিল, মোটর বোটে এরা ছিল, এরা তাকে কেন্ট তীরের দিকে ইশারা করলেন। তো উনি বুঝতে পারলেন যে উনি কাছাকাছি চলে আসছেন। সেই কাহিনীটা এখন আমি তোমাদেরকে এখন বলবো। তখন তোমাদেরকে আমার মনে হচ্ছে আল্লাহর রহমতে সহজ লাগবে। আর এতটুকু পর্যন্ত সবাই কেটে দাও আপাতত, এতটুকু পর্যন্ত। এটা হচ্ছে জাস্ট এমনি কথা, এটা তোমাদের লাগবে না। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বলা হচ্ছে যে আই কুড হিয়ার, আমি শুনতে পেলাম, ভেরি ফেইন্ট ভয়েসেস, খুব ক্ষীণ আওয়াজ। সুন্দর, এই যে আমি তোমাদেরকে একটু বললাম যে আমি ক্ষীণ আওয়াজ শুনতে পেলাম, অ্যাজ ইফ কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, মনে হচ্ছে এটা বিশ্বের অন্য কোনো সাইড থেকে আসতেছে। তিনি এরকম একটা আওয়াজ শুনতে পেলেন কখন? ওই যে 1961 সনের 22শে সেপ্টেম্বর, যখন তিনি রেকর্ড করতে সাঁতার কাটতেছে তখন। দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 AM ইন দ্য মর্নিং, এটা ছিল সময় সকাল 4টা, এন্ড দ্য ডেট সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর 1961। আমি তো তোমাদেরকে বলে দিয়েছি ভাইয়া, শুধু কাহিনীটা মনে রাখো, ওইখানে আসলে যেন লিখতে পারো। 22শে সেপ্টেম্বর 1961 সনের সময় সকাল 4টা, আমি সাঁতার কাটতেছিলাম, জাস্ট মনে হচ্ছে পৃথিবীর অন্য প্রান্ত থেকে কোনো আওয়াজ শুনতে পেলাম। ওকে, আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি তো তোমাদেরকে এটা বলেছি। আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি ক্লান্তি অনুভব করলাম, অ্যান্ড এক্সস্টেড, এবং মানে খুবই
এই যে এরকম একটা বিষয় আর কি করলাম। এন্ড ওয়াজ এনকাউন্টিং স্টিপ অপোজিশন ফ্রম দ্য স্ট্রং টাইড, এবং ওয়াজ এনকাউন্টিং স্টিপ অপোজিশন ফ্রম দ্য স্ট্রং টাইড, অপর পাশ থেকে আমি তীব্র জলোচ্ছ্বাসের সম্মুখীন হইলাম। আর এরপর হচ্ছে ভাইয়া লুকড টুয়ার্ডস মাই অ্যাকম্পানিং মোটরবোট, আই লুকড মানে আমি তাকালাম, টুয়ার্ডস মানে দিকে, মাই অ্যাকম্পানিং মোটরবোট আমি আমার মোটরবোটের দিকে তাকালাম, তার সাথে একটা মোটরবোট ছিল, তিনি তো সাঁতার কাটতেছেন, সামনে একটা মোটরবোট ছিল। মোটরবোটে কারা কারা ছিল? ক্যারিং মাই, ম্যানেজার ছিলেন কাজী মোহাম্মদ আলী, স্কিপার মানে অধিনায়ক ছিলেন লেন হাসিনসন, এন্ড দ্য অফিসিয়াল অবজারভার মানে অফিসিয়ালি যিনি পর্যবেক্ষক করবে তিনি হচ্ছেন মিস্টার জেইউ উড, মিস্টার জেইউ উড ছিলেন। দে আর অল পয়েন্টিং টুয়ার্ডস দ্য কেন শোর, তারা সবাই আমাকে কেন তীরটি দেখাচ্ছে, তারা সবাই আমাকে কেন তীরের দিকে ইশারা করলো। অ্যাজ আই লুকড আপ, আমি তাকালাম, আই কুড সি ফ্ল্যাশেস, আমি একটা জলকানি দেখতে পেলাম, বিদ্যুৎ জলকা যেরকম। আই রিয়েলাইজ, আমি বিশ্বাস করলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য শোর, আমি তীরের খুব নিকটে পৌঁছে গেলাম। একদম সহজ, আল্লাহর রহমতে বুঝতে পেরেছ। এরপরে সে আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম হোয়াট দ্য টাইম ওয়াজ, সময় মানে হোয়াট দ্য টাইম ওয়াজ, তখন সময় মানে কয়টা, এন্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো, আমার যেতে আর কতক্ষণ লাগবে। দে টোল্ড মি, তারা আমাকে বললো দ্যাট ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু মাই সুইমিং, আমি যদি আমার সাঁতারের সর্বোচ্চ শক্তি দিয়ে সাঁতার কাটি, আই উড সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, আমি একটা রেকর্ড গড়তে পারবো। ফ্রম ফ্রান্স টু ইংল্যান্ড, ফ্রান্স থেকে ইংল্যান্ড সাঁতারে। তারা যখন তিনি সাঁতার কাটতেছেন, তার সাথে মোটর বোটে যারা ছিল তারা বলতেছে তুমি আর একটু চেষ্টা করলে একটা রেকর্ড করতে পারবা। দিস ইলেকট্রিফাইড মি, এটা আমাকে উৎসাহ যোগালো। দ্য গোল ফর হুইচ আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য পাস্ট 4 years, এই দ্য গোল, এইটা আমার একটা লক্ষ্য যেটার জন্য আমি গত 4 বছর চেষ্টা করে যাচ্ছি। দ্য এইম হুইচ গডেড মি টু সুইম দ্য চ্যানেল সিস্টেম ইচ টাইম রিস্কিং মাই লাইফ অ্যান্ড রেপুটেশন ওয়াজ সো ক্লোজ, এখানে এখন তো এত কিছু ভাইয়া, দ্য এইম ওয়াজ সো ক্লোজ, এইমটা খুব নিকটে ছিল। কি এইম? যে হুইচ গডেড মি টু সুইম দ্য চ্যানেল সিস্টেম, যেটার জন্য আমি 6 বার সাঁতার কেটেছি, সেই সেই লক্ষ্যটা আমার একদম খুব নিকটে। প্রতিবার রিস্কিং মাই লাইফ, আমার জীবন রিস্কে ছিল, এবং রেপুটেশন, আমার রেপুটেশনও খুব রিস্কে ছিল। ইট কুড বি ফার, এবং এটা মনে হচ্ছে এবারও হতে পারতো, এবারও খারাপ কিছু হতে পারতো। তাহলে তোমাদেরকে এটা আরেকবার দেখে, তাহলে আমার মনে হচ্ছে মনে থাকবে, কারণ এরপরে প্যাসেজ পড়ার কোনো সময় আর পাবা না ভাই। প্যাসেজ গুলো যদি আসে না পারলে খুব কান্না করবা। বিসমিল্লাহির রহমানির রহিম, 1961 সালের 22 সেপ্টেম্বর, সময় সকাল 4টা, ভোর 4টা। তিনি ক্লান্তি অনুভব করলেন, তীব্র বাধার সম্মুখীন হলেন, খুব ক্ষীণ আওয়াজ শুনতে পেলেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভাইয়া, তার সাথে একটা মোটরবোট ছিল, মোটরবোটে এরা 3 জন ছিল, এরা সবাই কেন্টির দিকে ইশারা করলো এবং বললো যে আর অল্প একটু শক্তি দিলে তুমি পৌঁছে যেতে পারবা। এই হচ্ছে কাহিনী শেষ। এরপরে হচ্ছে আবহাওয়ার বিশ্বাসঘাতকতা। এখানে আবহাওয়ার বিশ্বাসঘাতকতা নিয়ে তিনি কিছু বলতে চেয়েছেন, যে আবহাওয়া গুলো আসলে কি করে। দেখো ভাইয়া, ওকে ধরো, থিওরি অফ দ্য ওয়েদার, আবহাওয়ার বিশ্বাসঘাতকতা। তোমরা শুধু একটু মনে রাখবা যে কি কি আসলে আছে আবহাওয়ার বিশ্বাসঘাতকতা। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, দ্য উইন্ডস অ্যান্ড দ্য ওয়েভস অ্যান্ড দ্য টাইডস ডাজ নট মেক থিংস ইজিয়ার। দ্য চ্যানেল, চ্যানেলের মধ্যে, এই যে ইংলিশ চ্যানেলের মধ্যে, ভাইয়া ধরো ধরো কথা বলি ভাইয়া, দ্য চ্যানেল ইংলিশ চ্যানেলের মধ্যে, যে ভাইয়া উইথ ইটস ইংলিশ চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, তীব্র ঠান্ডা, বাইটিং মানে যেটা কামড় দিচ্ছে, ঠান্ডা পানিতে নামলে কামড় দেয় না। তো ব্যাখ্যা বিশ্লেষণ করে কথা বলতে চাচ্ছি না, এবং এইভাবে প্যাসেজটা কত সুন্দর করে পড়ে, কিন্তু সময় কম। দ্য কোল্ড বাইটিং ওয়াটার, তীব্র ঠান্ডা পানি, উইন্ডস বাতাস, ওয়েভস ঢেউ, এন্ড দ্য টাইড জলস্রোত ডাজ নট মেক থিংস ইজিয়ার। আবহাওয়া আমাদের সাথে সবসময় বিশ্বাসঘাতক করে, সবসময় ঠান্ডা পানি, বাতাস, ঢেউ এবং জলোচ্ছ্বাস আমাদের এই কাজকে কখনো সহজ করে না। দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জ ফর দ্য ওয়ার্স, অপ্রত্যাশিত, আনপ্রেডিক্টেবল অপ্রত্যাশিত আবহাওয়া পরিবর্তন হয় খারাপ থেকে আরো খারাপের দিকে। আফটার এ সুইমার জাম্পিং, কোন সাঁতারু যখন সাঁতার দেয় মনে হচ্ছে আগে যা ছিল পরে আরো খারাপ হয়ে যায়। ইট হ্যাজ নেভার, এটা কখনো, টু মাই নলেজ মানে আমার জানা মতে, ইট হ্যাজ নেভার চেঞ্জড ফর দ্য বেটার ফর এনিওয়ান ইয়েট, এটা এখন পর্যন্ত কার জন্য ভালোভাবে পরিবর্তন হয়নি। মানে আবহাওয়া, তুমি সাঁতারে জাম দিছো, আবহাওয়া আরো পরিবর্তন হয়ে গেছে খারাপের দিকে, বুঝতে পেরেছি। এই অ্যাপার্ট ফ্রম, এছাড়া স্টেমিনা এবং প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, মানে তোমার স্টেমিনা এবং প্র্যাকটিস ছাড়াও তুমি যদি সফল হতে চাও সাঁতারে,
তোমার স্টেমিনাও লাগবে, তোমার প্র্যাকটিসও লাগবে। এই দুইটা ছাড়াও তুমি যদি লং ডিস্টেন্সে সাঁতার কাটতে চাও, তাহলে তোমাদের পরীক্ষাতে জাস্ট একবার ইয়ে করে রাখো, ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রেট ডিটারমিনেশন এবং কারেজ। তোমার গ্রেট লাগবে, ডিটারমিনেশন লাগবে এবং কারেজ লাগবে। এগুলো একটু দাগে রাখো, তোমার ওই যে প্রশ্ন দেখলে যেন মনে বুঝতে পারো যে স্টেমিনা এবং প্র্যাকটিস আর আমার গ্রেট ডিটারমিনেশন এবং কারেজ, দৃঢ়তা, মনোবল এবং উৎসাহ লাগবে। টু সাবডিউ দ্য চ্যানেল, চ্যানেলকে বশ করতে। ওয়েদার অ্যান্ড ইল লাক হ্যাভ কনস্পায়ার্ড, আবহাওয়া এবং খারাপ ভাগ্য সবসময় ষড়যন্ত্র করেছে একসাথে হয়ে, মেনি টাইম অনেকবার, টু ডিফেট পরাজিত করতে, চ্যানেল সুইমার্স চ্যানেলের সাঁতারুদের, দে হ্যাড ডিফেটেড মি নো লেস দেন 5 টাইমস। এই আবহাওয়াটা আমাকেও 5 বারের কম পরাজিত করেনি, মানে 5 বার পরাজিত করেছে। এখন এটা সামারি কি একবার দেখো, যে গালিবে বলছে কখনো যদি কেউ সাঁতারে নামে আবহাওয়া আরো খারাপ হয়ে যায়, কিভাবে কি খারাপ হয়। এরপর বলছে যে স্টেমিনা এবং প্র্যাকটিস দরকার, পাশাপাশি তোমাকে গ্রেট ডিটারমিনেশন কারেজ লাগবে। এরপরে এইভাবে এই কতটুকু শেষ। তাহলে এটাকে যদি আমি গল্পে তোমাকে যেটা বলেছি, গল্পে একদম সহজে এটা বলেছি কি, যে ভাইয়া যে ঠান্ডা ফানে বাতাস ঢেউ জোয়ারের কথা বলেছে, অনুশীলনের পাশাপাশি আমাদের দৃঢ়তা, প্রতিভা, সাহস এগুলোর কথা বলেছি। এই এখন আসো আমরা সর্বশেষ ফাইনাল শট পড়বো। ফাইনাল শটের পর আরেক পয়েন্ট হলে শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইনাল শট, সুন্দর করে ফাইনাল শটের কথা মনে রাখবা। তো অন দ্য মর্নিং 9 সেপ্টেম্বর 1961, গল্প বলেছি না, 9 সেপ্টেম্বর 1961 সনে আফটার ফিনিশিং মাই সুইম, ওনার যখন পঞ্চমবার, এটা লিখবে, এটা হচ্ছে পঞ্চমবারের সাঁতার, পঞ্চমবার যখন সাঁতার কেটেছেন 9 সেপ্টেম্বর 1961 সনে, আফটার ফিনিশিং মাই সুইম, আমার সাঁতার শেষে, আই হ্যাড গন টু বেড, আমি বেডে গিয়েছিলাম। মানে উনি 9 সেপ্টেম্বর 1961 সনে পঞ্চমবার সাঁতার কেটে বেডে গেছেন। তখন বিবিসি টিভি ক্যামেরা ফিল্ম ইন মাই বেড, বিবিসি টিভি যারা ছিল তারা আমার ছবি নিল বেডের মধ্যে। মানে উনি তো ব্যর্থ হয়েছেন, রেকর্ড করতে পারেননি। তো উনি যখন শুয়েছিলেন, উনি খুবই টায়ার্ড ছিলেন, আফটার সুইমিং ফর 11 ঘন্টা 48 মিনিট। পরীক্ষাতে আসবে যে পঞ্চমবার উনি কত ঘন্টা, 11 ঘন্টা 48 মিনিট, 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কেটেছেন। আই কুড নট ফল অ্যাসলিপ, আমি ঘুমাতে পারিনি। দ্য থট দ্যাট, চিন্তার কারণে, কি চিন্তা, আই হ্যাড ওয়ান্স অ্যাগেন ফেইল্ড মাই কান্ট্রি, আমি আমার দেশকে আরো একবার ব্যর্থ করেছি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্স ওয়াজ ডিস্টার্বিং মি, আমার বন্ধুরা, আমার ভক্তরা আমাকে ডিস্টার্ব করতেছে। আফটার অনলি 4 আওয়ার্স স্লিপ দ্য ফলোইং নাইট, পরবর্তী রাতে, এই যে ভাইয়া খেয়াল করো, এই 9 তারিখের পর 10 তারিখ রাতে তিনি, মনে করো মাত্র 4 ঘন্টা ঘুমানোর পরে, আই ডিসাইডেড টু ট্রাই অ্যাগেন, আমি আবারও সিদ্ধান্ত নিলাম, ফর দ্য নেক্সট 6 টাইম, 6 বারের জন্য। আই হ্যাড ফিক্সড দ্য টেন্টেটিভ ডেট ফর সেপ্টেম্বর 20, আমি একটা অস্থায়ী তারিখ ঠিক করলাম, সেপ্টেম্বর মাসের 20 তারিখ। অন দ্যাট ডে, সেই দিনে, আই টুক দ্য ফেরি টু ক্যালাইস, আমি একটা ফেরি নিলাম ক্যালাইসের জন্য, ক্যালাইসে যাওয়ার জন্য আমি একটা ফেরি নিলাম। এটা যদি সামারি তোমাকে আমি বলি, যে ফাইনাল শট হচ্ছে উনি পঞ্চমবার সাঁতার কেটেছেন 1961 সালের 9 সেপ্টেম্বর। তো বিবিসি টিভি ক্যামেরাম্যান কি করছেন, উনি তো মানে সাঁতার কেটে ব্যর্থ হয়ে এসেছেন, বিবিসি টিভি ক্যামেরাম্যান ওনার ছবি তুলছেন, উনি খুব কষ্ট পাচ্ছেন, এসে বিভিন্ন ভাবে বন্ধুরা দেশ এসে, উনি পরবর্তী রাতে মাত্র 4 ঘন্টা ঘুমানোর পরে সিদ্ধান্ত নিয়েছেন উনি 6ষ্ঠবারের জন্য আবারও সাঁতার কাটবেন। তো উনি 20 তারিখে একটা অস্থায়ী ডেট ঠিক করেছেন এবং তিনি একটা পেরি নিছেন ক্যালাইসে যাওয়ার জন্য। সি সিকনেস, এটা হচ্ছে আমাদের শেষ পয়েন্ট। এই পর্যন্ত পরীক্ষাতে আসে, এরপর আর আসে না, বুঝছো। বিসমিল্লাহির রহমানির রহিম। সি সিক মানে সমুদ্রের অসুস্থতা। আই গেট সি সিক ইন দ্য ফেরি, আই গেট মানে আমি পাই, সি সিক ইন দ্য ফেরি, ফেরিতে আমি সমুদ্রকে অসুস্থ পাই। সমুদ্র অসুস্থ মানে বুঝছো, ওই যে জলোচ্ছ্বাস, ঠান্ডা পানি, বাতাস, ঢেউ, এগুলো। অলসো ডিউরিং সুইমিং, এবং সাঁতার কাটার সময়ও আমি কি এলোমেলো পাই। ইফ দেয়ার আর ব্রেকার্স অর ওয়েভস, ব্রেকার্স ঢেউ এবং জলোচ্ছ্বাস। দিস সি সিকনেস ওয়াজ দ্য মেইন কজ অফ মাই ফেইলিয়ার, এই সমুদ্রের অসুস্থতা ছিল আমার ব্যর্থ হওয়ার প্রধান কারণ। টু সেট এ ওয়ার্ল্ড রেকর্ড সেপ্টেম্বর 8-9 1960, অর ইভেন 1960 মানে 1961 সনে, 1961 সনে উনি যে সেপ্টেম্বর 8-9 সনে পঞ্চমবার ছিল, এই পঞ্চমবার যে তিনি ব্যর্থ হয়েছেন একটাই কারণে, জলোচ্ছ্বাস, ঢেউ, বাতাস। 1960 সনে যে তিনি মনে করেন 74বার, তৃতীয়বার করেছেন, সেখানেও তার ওই যে ভাইয়া ওই জলোচ্ছ্বাস ঢেউর কারণে উনি সফল হয়নি। দ্য নাইট রেস্ট এট দ্য ক্যাফ গ্রিজ নেজ হোটেল, এখানে একটা হোটেলের নাম আছে ক্যাফ গ্রিজ নেজ হোটেল। তিনি ক্যাফ গ্রিজ নেজ হোটেলে এক রাত রেস্ট করলেন। ডিড মি ইমেন্স গুড,
এই যে এক রাত ঘুমালেন, এটা তাকে অনেক ভালো মাইন্ড তৈরি করে দিয়েছে। আই ফেল্ট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি বিশ্বের মধ্যে অনেক একটা শান্তি অনুভব করলাম। দ্য ওয়েদার অন সেপ্টেম্বর 21 ওয়াজ নিয়ার পারফেক্ট, সেপ্টেম্বরের 21 তারিখ ওয়েদারটা খুবই পারফেক্ট ছিল। আই জাম্পড ইনটু দ্য ওয়াটার উইথিন 12 ডেজ। আমি ভাই আমি তো তোমাদেরকে এটা বুঝাইছি, পঞ্চমবারের 12 দিনের পর ষষ্ঠবারের জন্য তিনি কি করলেন, সাঁতার জানলেন। মাই 5th সুইম, এই রেকর্ড ইট ইটসেলফ, এটা একটা রেকর্ড। উনি যে মাত্র 12 দিনের মাথায় আরেকটা সাঁতার কেটেছেন, এটা একটা রেকর্ড। আফটার সেইং দ্য লিটল প্রেয়ার, হালকা প্রার্থনা করার পরে, আস্কিং গড টু গিভ মি এ গুড ওয়েদার, ষষ্ঠের কাছে ভালো আবহাওয়া চাওয়ার পরে, অল থ্রু অ্যান্ড টু, মানে অল থ্রু মানে কিন্তু সবসময়, এখন আমি অর্থ বলবো না, টু কাউন্ট মি উইথ সাকসেস, এবং আমাকে মুকুট দেওয়ানোর জন্য, এগুলো বলছে আর কি। নিয়ারলি দ্য হোল অফ ক্যাপ গ্রিজ নেজ ভিলেজ, ক্যাপ গ্রিজ নেজ ভিলেজের সবাই উইশ মি লাক, আমার জন্য ভালো কিছু মানে ইয়ে করলো, এন্ড সি মি, আমাকে দেখলো, এন্টার দ্য ওয়েদার ফর দ্য 6th টাইম, ষষ্ঠবারের জন্য আমি যখন নামতেছি তারা সবাই আমার দিকে তাকাই থাকলো। এবার গল্পটা বলে আমার মানে এরপর আর পরীক্ষাতে আসবে না, শুধু এতটুকু আসবে। এবার তুমি আবার খেয়াল করবে, ব্রোজেন দাস ভাইয়া, শুধু একটু জাস্ট এগুলো একবার জেনে রাখবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাকে বলছি, ব্রোজেন দাস ছিলেন আমাদের এশিয়ার। তো তিনি 1927 সালের 9 মে জন্মগ্রহণ করেন মুন্সিগঞ্জে, আমাদের বাংলাদেশে। 17 ছিলেন 1998 সালের 1 জুন মৃত্যুবরণ করেন, শেষ। তিনি 1958 সালে প্রথম ইংলিশ চ্যানেল কি, যেটা পানিকে একসাথ করে মাটিকে বিভক্ত করে, তো তিনি ফ্রান্স থেকে ইংল্যান্ডের যে চ্যানেল ছিল সেখানে তিনি সাঁতার কেটেছেন টোটাল 6 বার। শুরু করেছেন 58 সালে, রেকর্ড করেছেন 61 সালে, টোটাল 6 বার। তিনি কিছু পুরস্কার পেয়েছেন। পুরস্কারগুলো 1976 সালে জাতীয় ক্রীড়া, 1999 সালে স্বাধীনতা পদক, 1959 সালে প্রাইড অফ পারফরমেন্স, এরপর কিং অফ চ্যানেল ট্রফি যুক্তরাজ্য থেকে পেয়েছেন। তিনি 4 বছর ধরে চেষ্টা করছেন। এরপরে ভাইয়া 1961 সালের 22 সেপ্টেম্বর, সময় সকাল 4টা, তিনি ক্লান্তি অনুভব করলেন, তীব্র বাধার সম্মুখীন হলেন, খুব ক্ষীণ আওয়াজ শুনতে পেলেন। এই যে তার সাথে একটা মোটর বোট ছিল, মোটর বোটে 3 জন লোক ছিল। কাজী মোহাম্মদ আলী, উনি ছিলেন ম্যানেজার। লেন হাসিনসন, উনি ছিলেন অধিনায়ক। জে উড, উনি ছিলেন অফিসিয়ালি পর্যবেক্ষক। পরে এরা 3 জন ব্রোজেন দাসকে কেন্টের দিকে ইশারা করে দিল। এই হচ্ছে কাহিনী। এরপরে বুঝতে পারলেন যে তিনি কাছাকাছি আসলেন, যে তুমি আর একটু চেষ্টা করলে পৌঁছাতে পারবা। আবহাওয়ার বিশ্বাসঘাতকতা, যে সাঁতারে নামুক না কেন, আবহাওয়া মনে হচ্ছে যেন সাঁতারে নামলে আরো বিপরীত হয়ে যায়। ঠান্ডা পানি, বাতাস, ঢেউ, জোয়ার। তুমি অনুশীলন করতে হবে, অনুশীলনের পাশাপাশি 3টা জিনিস থাকতে হবে, দৃঢ়তা, প্রতিভা, সাহস। 1961 হ্যাঁ 61 এখানে ভাই, 1961 সালের পঞ্চমবার 9 সেপ্টেম্বর 11 ঘন্টা 48 মিনিটের মধ্যে উনি ষষ্ঠবারের জন্য গেলেন। পরের রাত 4 ঘন্টা ঘুমানোর পর সিদ্ধান্ত ষষ্ঠবারের জন্য, এটা তো বুঝেছি। 20 সেপ্টেম্বর অস্থায়ী তারিখ ঠিক করলেন। ওই দিন তিনি ক্যালাইসের উদ্দেশ্যে ফেরি নিলেন। সমুদ্রের অসুস্থতার কথা বলেছি, যে ক্যাফব্রিজ নেজ হোটেল তিনি রেস্ট নিলেন। সেপ্টেম্বরের 21 তারিখ নামলেন। পঞ্চমবারের 12 দিনের মধ্যে তিনি আবার শুরু করলেন। এই হচ্ছে ব্রোজেন দাস, শেষ। এরপর ভাইয়া আমরা খুলবো হোয়াট ইজ ড্রিম। ভাই দ্রুত একটু সবাই খুলি হোয়াট ইজ ড্রিম, পরে আমি সামারি দিয়ে দিব, তোমরা হচ্ছে ভাইয়া সবাই একবার ভাই সবাই খুলি। এরপর হচ্ছে হোয়াট ইজ ড্রিম। ওকে, দ্রুত ভাইয়া, হোয়াট ইজ ড্রিম। তোমরা এগুলো আগে পড়ো নাই, তুমি সেই কারণে একটু কঠিন লাগে। এখন যতগুলো প্যাসেজ বলছি সবগুলা কোনো না কোনো বোর্ডে দেখবে, যে তোমরা এসে কমেন্টস করবে যে ভাইয়া হোয়াট ইজ এ ড্রিম। সবাই এটা খুলে ফেলো দ্রুত, হোয়াট ইজ এ ড্রিম। হোয়াট ইজ এ ড্রিম, দ্রুত দ্রুত, এটা পড়তে আমাদের 10 মিনিটও লাগবে না। দ্রুত খুলো, পাইছি ভাই বলো। বই যেটা আছে সেটাই দিবে এবং সেটা পরীক্ষাতে আসবে। আমার এটা মুখস্থ করতে বলেন। অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। আমি তোমাকে বুংবাং এমসিকিউ পড়াই নেই ভাই, আমি জানি এমসিকিউ পড়াইলে কালকে যে তোমার ক্ষতি হবে। হোয়াট ইজ এ ড্রিম, এখন তোমরা যে ঘুমাইলে কি দেখো, স্বপ্ন দেখো, সেটা এখন তোমাদেরকে বুঝাবো। বেশি কোনো, শুধু মূল কথাটা বলে দিব, যেন প্যাসেজটা আসলে তুমি আনকমন না মনে হয়, বুঝো নাই? আনকমন আসলে তো এক শব্দ লিখতে পারবে না। ভাইয়া ড্রিম কি, সবাই একটু লিখে ফেলবে। ড্রিম, ড্রিম স্বপ্ন। স্বপ্ন দার্শনিক যারা ব্যাপক গবেষণা করেন, গবেষক,
দার্শনিক, স্বপ্ন দার্শনিকদের প্রবলভাবে আকর্ষণ করেছে। এই যে আমরা স্বপ্ন দেখি, এই স্বপ্নটা দার্শনিকদের প্রবলভাবে আকর্ষণ করেছে। সাম্প্রতিক সময়ে এটা গবেষণা এবং অনুসন্ধানের বিষয় হয়ে উঠেছে। স্বপ্নের জন্য আমরা ধাঁধায় পড়ে যাই যে আসলে হঠাৎ কি দেখলাম এটা। তাহলে আবার বলছি, স্বপ্ন দার্শনিকদের প্রবলভাবে আকর্ষণ করেছে। সাম্প্রতিক সময়ে এটা গবেষণা এবং অনুসন্ধানের বিষয় হয়ে উঠেছে। মানে স্বপ্ন নিয়ে আগে কেউ কখনো চিন্তা করেনি, এখন স্বপ্ন মানে যারা দার্শনিক আছে, যারা গবেষক আছে, এদেরকে প্রবলভাবে আকর্ষণ করেছে। হ্যাঁ, এখন এরা কি করছে, এটা নিয়ে গবেষণা করতেছে, অনুসন্ধানও করতেছে। আমরা যখন স্বপ্ন দেখি তখন এটা আমাদেরকে ধাঁধায় ফেলে দেয়। অথবা আমরা ভাবি কেন স্বপ্ন দেখলাম, কি দেখলাম, ভাবি এরকম। এখন আমরা পড়বো হোয়াট ইজ এ ড্রিম। আসলে স্বপ্ন কি, লেখা একটা স্বপ্ন কি। হুম, স্বপ্ন কি? ঘুমের সময় ছবি, চিন্তা এবং আবেগের অভিজ্ঞতা। আমরা ঘুমের সময় যে ছবি দেখি অথবা যে চিন্তা করি অথবা যে আবেগের অভিজ্ঞতা দেখি, এটাই হচ্ছে স্বপ্ন। আমরা ঘুমের সময় যে ছবি, যে চিন্তা, যে আবেগের অভিজ্ঞতা দেখি, এটাই হচ্ছে স্বপ্ন। স্বপ্ন হতে পারে প্রাণবন্ত অথবা অস্পষ্ট। স্বপ্ন তোমার কাছে হতে পারে একদম প্রাণবন্ত অথবা অস্পষ্ট, কি দেখছো তুমি নিজেই বলতে পারবে না, অথবা সব মুখস্থ হতে পারে। হতে পারে আনন্দ, স্পষ্ট এবং অস্পষ্ট। হতে পারে ভীতি, মানে ভীতকর। হ্যাঁ, এটা একজন হাতে লিখেছি তো, দু একটা শব্দের ভুল আসছে। মানে ভীতকর মানে খুব ভয়ের স্বপ্ন, কে মারা গেছে। হতে পারে বোধগম্য অথবা বিভ্রান্তিকর, মানে তুমি বুঝতে পারবে স্বপ্নটা, অথবা বিভ্রান্তিকর। এই স্বপ্ন এরকম। যদি পরীক্ষা থাকতে যে স্বপ্ন কি, প্যাসেজে দেখাই দিব, জাস্ট বাংলা বুঝিয়ে দিলাম। কেন দেখি এবং উদ্দেশ্য কি, স্বপ্ন আমরা কেন দেখি এবং উদ্দেশ্য কি। গবেষকগণ উদ্দেশ্য বুঝতে না পারায় গবেষকরা নিজেরাই এখন উদ্দেশ্য বুঝতে পারতেছে না এখন পর্যন্ত। বিজ্ঞান ঘুমের উদ্দেশ্য এবং বিজ্ঞান ঘুম না, বিজ্ঞান স্বপ্নের উদ্দেশ্য এবং কার্যকারিতা নিয়ে ব্যাপক রিসার্চ করতেছে। কেউ বলে কোনো উদ্দেশ্য নেই, কেউ কেউ বলে মানসিক আবেগ এবং শারীরিক মঙ্গলের জন্য স্বপ্ন ভালো। এই তাহলে ভাই এই পর্যন্ত সবাই দেখো, বুঝাইতে পেরেছি ভাইয়া? আমি বুঝাইতে পেরেছি? আরেকবার এই কথাটা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া তুমি মনে করো পড়া লাগবে না, স্বপ্ন হচ্ছে আমরা ছবি দেখি, চিন্তা করি, আমাদের আবেগের অভিজ্ঞতা। স্বপ্ন হতে পারে প্রাণবন্ত অথবা স্পষ্ট অথবা এইভাবে আর কি। এরপরে গবেষক যারা, এরা নিজেরাই বিভ্রান্তিকর হয়ে যায় আসলে কি এটা। এরপরে মানে স্বপ্নের উদ্দেশ্য নিয়ে বিজ্ঞান নিজে এখনো কোনো কিছু পায়নি। কেউ বলে এটার উদ্দেশ্য নাই, কেউ বলে মানসিক আবেগ এবং শারীরিক মঙ্গলের জন্য স্বপ্ন ভালো। শেষ। এটা একটু প্যাসেজ ধরো, এই প্যাসেজটা দেখবে কোনো না কোনো বোর্ডে এটা থাকবে। এখন আমি কি করবো বলো তো ভাই, আমি তো জানি, আমি রিসার্চ করে বলছি যে কোন মানে কোন বোর্ডে কোনটা থাকবে সেটা তার বিষয় না, বিষয় হচ্ছে এগুলো আসবে। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার ফর থাউজেন্ডস অফ ইয়ার। ড্রিমস মানে স্বপ্নটা, সুন্দর করে তুমি জাস্ট হচ্ছে মনোযোগ দিয়ে একটু শুনে রাখো। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার ফর থাউজেন্ডস অফ ইয়ার। অনেক বছর ধরে ফিলোসফার যারা, তাদেরকে ফ্যাসিনেটেড, স্বপ্নটা অনেক বছর ধরে দার্শনিকদের মুগ্ধ করেছে। বাট অনলি রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্ট টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। কিন্তু যে স্বপ্নটা দার্শনিকদের প্রবলভাবে আকর্ষণ করেছে, মানে ভাবার বিষয় হয়ে উঠেছে, কিন্তু এই সাম্প্রতিক সময়ে স্বপ্ন নিয়ে রিসার্চ করা হচ্ছে, বৈজ্ঞানিকভাবে পড়াশোনা করা হচ্ছে। চান্সেস দ্যাট ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ, তুমি প্রায় তোমার নিজেকে পাজলিং, ধাঁধায় পাও, ওভার দ্য কন্টেন্ট অফ দ্য ড্রিম। স্বপ্ন যখন দেখো তখন তুমি নিজেকে ধাঁধায় ফেলে দাও, পাজলিং চলে যাও। পারহাপস, সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার হোয়াই ইউ ড্রিম এট অল। সম্ভবত তুমি ভাবো হোয়াই ইউ ড্রিম এট অল, আমি কেন সবসময় স্বপ্ন দেখি। এই এই পর্যন্ত একটা অংশ পড়ো তো ভাই, আবার বলি, এটা দুইবার বললে হয়ে যাবে। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার ফর থাউজেন্ডস অফ ইয়ার। হাজার বছর ধরে স্বপ্ন মানুষ, মানে দার্শনিকদের কি করছে, আকর্ষণের বিষয় হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে এটা রিসার্চ করা হচ্ছে এবং বৈজ্ঞানিকভাবে গবেষণা করা হচ্ছে। আমরা আমরা প্রায় নিজেদেরকে যখন স্বপ্ন দেখি তখন আমরা দাদায় পড়ে যাই, অথবা আমরা এটাও ভাবি আচ্ছা দূর, কেন আমরা সবসময় স্বপ্ন দেখি, এরকম মনে হয় না? আচ্ছা, এইবার তোমাকে এইবার বলবে ভাইয়া, শুধু মূল কথাটা বুঝাই দিচ্ছি। এবার তোমাকে বলবো হোয়াট ইজ দ্য ড্রিম, স্বপ্ন কি। এই ড্রিম, স্বপ্নটা হচ্ছে ইনক্লুড এ দ্য ইমেজ, কোন ধরনের ছবি, থটস, চিন্তা, ইমোশনস, আবেগ এন্ড এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, ডিউরিং স্লিপ, ঘুমানোর সময় তোমার কোনো ছবি, কোনো চিন্তা, কোনো আবেগ, কোনো অভিজ্ঞতা, এগুলোতে আমরা দেখি এটাই স্বপ্ন। আমি পড়াই দিলে মনে হচ্ছে তোমার একটু জাস্ট মাথা কাজ করবে,
প্যাসেজ সময় তো পাবো, প্যাসেজ পড়ে যেন লিখতে পারো। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, মানে এই যে স্বপ্নটা ক্যান বি হতে পারে ভিভিড অর ভেরি বগ, মানে স্পষ্ট হতে পারে অথবা অস্পষ্ট হতে পারে, ভিভিড অথবা বগ হতে পারে। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, পরিপূর্ণভাবে আনন্দময় হতে পারে, অথবা তোমার এটা তোমাদের হচ্ছে মনে করো যে আনন্দময় হতে পারে, অথবা প্রাইটেনিং, তোমাদের মনে করো যে একদম ভীতুকর হতে পারে। ইমেন্স ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, মানে তোমার এটা বুঝতেছো, বুঝার মতো হতে পারে, অথবা আনক্লিয়ার অস্পষ্ট হতে পারে। কনফিউজিং সন্দেহমূলক হইতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? এই যে ভাইয়া এই এতটুকু যদি তুমি বুঝো যে ভাইয়া স্বপ্ন কি, এটা হচ্ছে যে এটা দিয়ে উত্তর হচ্ছে স্বপ্ন কি, তুমি বলবে যে স্বপ্ন হচ্ছে ঘুমের মধ্যে যা দেখি সেটা স্পষ্ট অস্পষ্ট, বুঝি না, ভীতিকর বিভ্রান্তকর সন্দেহকর, যা দেখি ছবি অভিজ্ঞতা আবেগ চিন্তা সবই স্বপ্ন, ঘুমের মধ্যে এই হচ্ছে স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে তারা রিসার্চ করতেছে, রিসার্চ করে কিছুই বুঝতে পারছে না যে কেন এটা হচ্ছে। শেষ এই এবার আসো ভাইয়া, ওয়াই উই ডু ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি, অথবা এবার হচ্ছে ভাইয়া কেন আমরা স্বপ্ন দেখি, অথবা এটার উদ্দেশ্য কি, এটা একবার বলে দিই। এগুলো যদি পরীক্ষাতে আসে যে মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড অ্যাবাউট দ্য রিজনস এন্ড ফাংশনস অফ ড্রিম, এগুলো বললে অনুবাদ তো তোমরা ভুলে যাবে, জাস্ট এটা শোনো। অনেক থিওরি কি করা হয়েছে, হ্যাভ বিন প্রপোজড অ্যাবাউট দ্য রিজন অফ ফাংশন অফ ড্রিমস, ড্রিমের কারণ, ড্রিম মানে স্বপ্নের কারণ সম্পর্কে অনেক এই থিওরি উপস্থাপন করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে। মানে স্বপ্নের কারণ মনে এটা, কেউ বলেছেন এটা, কেউ বলেছেন এটা, তবে নো কনসেনসাস হ্যাজ ইমার্জ, কোনো ঐক্যমত প্রকাশ পায়নি। অনেকে, আমি তোমাকে এটা বাংলায় বলে দিই যে অনেকে অনেক কথা বলেছে কিন্তু কোনো ঐক্যমত প্রকাশ পায়নি। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট, আমরা স্বপ্নে যে সময়টা ব্যয় করি, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিম মে সিম বাফলিং, যারা রিসার্চার আছেন তারা এখনো স্বপ্নে নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, তারা ব্যাপারিং, তারা বিপাকে পড়ে যায়। যারা রিসার্চার আছে তারা স্বপ্নের পারপাস যখন দেখতে যায় তখন তারা বাফলিং, বিপাকে পড়ে যায়। হাউএভার, যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ টু কনসিডার দ্যাট সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, বিজ্ঞানরা এখনো চেষ্টা করে যাচ্ছে দ্য এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, আমরা ঘুমের মধ্যে যা দেখি এটা নিয়ে বিজ্ঞানরা এখনো রিসার্চ করে যাচ্ছে। সাম রিসার্চার সাজেস্ট দ্যাট ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, কিছু কিছু রিসার্চার বলছেন কোনো মানে রিয়েল পারপাস নাই। ওয়ার আদার্স বিলিভ, অন্যরা বিশ্বাস করে, আমি বলছি স্বপ্নের কোনো উদ্দেশ্য নেই, অন্যরা বিশ্বাস করেন যে এসেনশিয়াল মেন্টাল এবং ইমোশন, আমাদের মেন্টাল ইমোশন এবং ফিজিক্যাল ভালোর জন্য স্বপ্ন দরকার। এই হচ্ছে স্বপ্ন আমরা কি দেখি এবং কেন দেখি, বুঝতে পেরেছি? সর্বশেষ এখানে এখানে একজন তোমাদের এই পর্যন্ত আসবে পরীক্ষাতে, এই পর্যন্ত। এটা আমি যদি একদম সহজে বলি, এই যে সিগমন্ড ফ্রয়েড, সে বলতে চাচ্ছে যে ভাইয়া স্বপ্ন তো হচ্ছে আমাদের একদম, আমি তোমার বাংলা বলি, সে সিগমন্ড ফ্রয়েড সে একটা অভিমত দিছে যে আমরা এই যে দিনের বেলা অনেক কিছু করি, তুমি কোনো মনে করো যে তুমি একজনকে খুব পছন্দ করো, তাকে নিয়ে তুমি খুব ভাবো, তুমি সাপ দেখে ভয় পাইছো, তুমি জ্বর দেখে তুমি এক জায়গায় যাবা, এই যে বিভিন্ন বিষয় দিনের বেলা আমরা যেগুলো দেখি সেগুলো যখন আমরা প্রকাশ করতে না পারি তখন ঘুমের মধ্যে সেগুলো প্রকাশ পায়। সে বলেছে এটাই স্বপ্ন, এই সিগমন্ড ফ্রয়েড এই কথাই বলেছে, এই হচ্ছে এটার সারমর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি, আমি খুবই অসুস্থ হয়ে গেছি, একদম খুবই ক্লান্ত, তারপরেও আমার মাথার কাজে করছে না, মানে বলতে বলতে আর কি। তোমরা হচ্ছে ভাইয়া, আমি একবার সামারি দিতে চেষ্টা করছি, তোমরা সবাই কিন্তু ইনফর্মাল লেটার লিখতে পারবা এবং গ্রাফ অথবা চার্ট সবাই লিখতে পারবা। ফ্লো চার্ট যারা আমার ক্লাস করেছো, তোমরা আমার ক্লাস কি করেছো? ফ্লো চার্ট কোনো পড়া নেই, এটা হচ্ছে দুষ্টামি। আমার পেট বেচ আলহামদুলিল্লাহ 7,000 শিক্ষার্থী কেউ আজ পর্যন্ত যে বলে নাই যে একটু আগে একজন নক দিয়েছে আমাকে, মানে আমি যখন ক্লাস বেরোর সাথে সাথে সে কল দিয়েছে, তাদের শুধু একটাই টেনশন যে ভাই উইথগুলো উইদাউটগুলো 15টা শেষ করেছি। আমি বারবার বলছি যে তোমরা সবকিছু পারবা, শুধু এই যে তারা তো সব প্যাসেজ গুলো মুখস্থ পারে, শুধু পারে না কি উইথগুলো উইদাউটগুলো, মানে পারে না বলতে এটা তো কমন পড়লে তুমি উত্তর দিতে পারবে, না পড়লে তোমার ভোকাবুলারি না জানা থাকলে উত্তর দিতে পারবে না। তো যে বিষয়টা আমরা বলবো, চলো ভাইয়া আমরা একটু ঘুমিয়ে যাবে তোমরা। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, তুমি আসলে কিভাবে এই আমরা কি এখানে সময় নষ্ট করতে আসছি না, এখানে কিন্তু আমি দেখলাম যে আমার ক্লাসে অধিকাংশ আসলে মেধাবী। তুমি খেয়াল করো, এখানে আমরা টোটাল আজকে 10টা প্যাসেজ শেষ করলাম। খেয়াল করো এই 10টা প্যাসেজ, তোমার কাজ হচ্ছে এই 10টা, এখানে 10 নম্বরে ছিল আমাদের নেলসন ম্যান্ডেলা, এটা ওইখানেও বাকি আছে।
আমরা শিল্পী, তুমি আমাকে মন থেকে বলো, শিল্পী তুমি এখন রাতে যে কাজটা করবে খেয়াল করবে, আর আজকাল পড়াবো না তবে আমি সামারি দিয়ে দিচ্ছি শিল্পী। তা আমরা শিল্পী নিয়ে কি বলেছি, শুধু কাহিনীটা একবার দেখো ভাইয়া। শিল্পীর রশিদ জামাই এভাবে বিয়ে হয়েছে, বাংলাটা তো তুমি লিখছো ভাই, প্লিজ বলছি তুমি আর প্যাসেজটা একবারও ধরিও না। শিল্পী শুধু প্যাসেজটা তোমার, আমার গল্পটা মনে রাখবা, শেখ কামালের গল্পটা মনে রাখবা, এমরিগুর গল্পটা মনে রাখবা, নিশাত মজুমদারের গল্পটা, যে নিশাত মজুমদার এই করছে, গল্পটা মনে রাখলে কি হবে জানো, প্যাসেজ দেখলে তুমি বললে ফেলতে পারবে যে এই কাহিনী, এই কাহিনী। এই ওয়ারিয়র অফ লাইট মনে রাখবা, ফিটনেস স্পেন্ডিং, হোয়াট ইজ এ ড্রিম, ব্রোজেন দাস আর নেলসন ম্যান্ডেলা। এই 10টা, এই যে 10টা প্যাসেজ পড়লাই, 10টা থেকে 2টা আসবে না ভাইয়া। তুমি এমসিকিউ, এমসিকিউ তোমার হয়তো মনে হয় 1-2টা ভোকাবুলারি আসবে, বাকি 3টা তো প্যাসেজ থেকে আসবে। সো প্যাসেজ থেকে আসলে কেউ তোমাকে আর এমসিকিউ আটকাতে পারবে পারবে না। এমসিকিউ প্র্যাকটিস করে যাইতে পারলে তো ভালো, সময় নেই হয়তো করতে পারবে না, কিন্তু মূল বাকি পড়াগুলো পড়ে যাবা। সিকিউ আমি কালকে সকালের ক্লাসে দেখাই দিব, সকাল 10:30-এ তোমাদের এই বাকি প্যাসেজ গুলো আমি পড়াই দিব। ওয়াই এডুকেশন, সিভিস এঙ্গেজমেন্ট, ইকোট্যুরিজম, ফ্যামিলি রিলেশনশিপ, টু ওমেন, ফুড ট্রেন্ডস, এই 6টার সাথে সাথে আমি সিকিউ কিভাবে উত্তর দিবে, প্রশ্ন দেখলে প্রশ্ন থেকে সিকিউর অংশ নিয়ে কিভাবে প্যাসেজ থেকে নিয়ে উত্তর দিবে সেটা দেখাই দিব। আর দেখাই দিব হচ্ছে ফ্লো চার্ট, আর দেখাই দিব হচ্ছে সামারি। এইটা সকাল আমি দেখাই দিব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে একটু মন থেকে তোমরা এখন বলবে এই 10টা প্যাসেজ তোমরা মোটামুটি আল্লাহর রহমতে, যারা মোটামুটি বুঝছো একটু কমেন্টস করে জানাও। আর হচ্ছে এই 10টার যে গল্পটা, এটা এখন তোমরা একটু মাথায় নিয়ে নিবে। সকালে এগুলো মাথায় নিলে মোটামুটি আনকমন আর আসবে না। ওকে। আর উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেন্সটা একবার পড়ে যেতে হবে, যেটুকু কমন আসতে পারে, অনেকগুলো কমন চলে আসে। রাতে আমি তোমাদেরকে গ্রাফ চার্ট আর স্টোরি রাইটিং, ইনফর্মাল লেটার একবার দেখাই দেবো। তোমরা অনেকেই ইনফর্মাল লেটার এবং গ্রাফ চার্ট পারো, বাট অনেকে পারো না। যারা পারো না আমি একবার দেখে দিলে মোটামুটি মুখস্থ হয়ে যাবে, সমস্যা নেই। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট পেপার না পড়লে ইংলিশ জীবনও ভালো হবে না। বলো সবাই বুঝছি? অসংখ্য ধন্যবাদ। 10টা ক্লিয়ার। আমি কি বুংবাং যোগী বগি পড়াইছি? এমসিকিউ বলো। আই লাভ ইউ, হালাল ভাবে প্রপোজ করলাম রে, কি যেন, এগুলো এখানে করা যাবে না। তাহলে এখন তোমাদের কাজ কি ভাইয়া, এই 10টা একটু শেষ করে ফেলো প্লিজ, বলছি ভাইয়া। তোমার প্যাসেজ যেন কোনোভাবে আনকমন না আসে, হ্যাঁ। এই 10টা একটু শেষ করে ফেলো সকালে, এই 6টা মানে মোটামুটি জানাই থাকলে তুমি দেখবে উত্তর একদিক থেকে না একদিকে দিতে পারবে। তুমি যদি সামারি তুমি যদি সামারি না করো, হুম, আপনার ক্লাস অনেক ভালো লাগে না আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি যদি সামারি না পারো ভাই, আমি মূল কোনটার মূল কথা তুমি বলতে পারবে না। তুমি ফিটনেসের স্পেন্ডিং আমার প্রত্যেকটা শিক্ষার্থী এটা বলতে পারবে। এখন এগুলো দেখতে দেখতে ঘুমাই যাও, সকালে বাকিগুলো শেষ করে সিকিউ, ফ্লোচার্ট, সামারি দেখাই দিব। এই আর আমাদের যে টার্গেট ডিও বি ইউনিট ব্যাচ এবং টার্গেট ডিও সি ইউনিট ব্যাচ, তোমরা এখনো যারা ভর্তি হয়নি, 2024 জন ভর্তি হওয়ার পর কিন্তু কোর্স ফি 6,000 টাকা। তখন আমাদেরকে অনুরোধ করলো কোনো লাভ নেই, যারা এখনো আমাদের তোমাদের আসনটি কনফার্ম করেনি। টার্গেট ডিইউ, বারবার বলছি ভাইয়া, ডিইউ টার্গেট ডিইউ বি ইউনিট ব্যাচ এবং টার্গেট ডিও সি ইউনিট ব্যাচ, তোমরা যারা এ করোনি ইংরেজি ভালো করে পরীক্ষা দিয়ে সবাই দ্রুত ভর্তি হয়ে যাবে। এই যে নাম্বার 01307838501, মাত্র 2999 টাকা দিয়ে বি ইউনিট কোর্স, মাত্র 2999 টাকা দিয়ে সি ইউনিট কোর্স। টিচার প্যানেল তো দেখতে পেয়েছো, সবার সাথে দেখা হবে আগামীকাল সকাল 10:30-এ। এখন তোমরা যেটা করো ভাইয়া, প্লিজ প্রত্যেকে শুধু এই 10টাই ইয়াকে ভালো করে পড়ো, আর তোমার অন্য কোনো পড়া থাকলে সেটা পড়ো। এমসিকিউ সিকিউ গুলো একবার যদি পারো, দেখতে পারলে ভালো, না দেখতে পারলে শুধু প্যাসগুলো ভালো করে দেখে যাও। আসসালামু আলাইকুম তোমাদের সবাই।